তো দেখো আমরা ভাইরোলজির একটা কমপ্লিট করে ফেলেছি, এবার ভাইরোলজির আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেনও সেগুলো আমরা পড়বো। সেটার ভিতরে দেখো টোবাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ, টোবাকো মোজাইক ভাইরাস, এই টোবাকো মোজাইক ভাইরাসের কিন্তু স্ট্রাকচার কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে, সুতরাং এটি একটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাস এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং যেটা কিন্তু আমরা এর আগেও কিন্তু আমরা পড়েছি। তো সেই টোবাকো মোজাইক ভাইরাস আমরা জানি যে এই রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভিনস্কি 1892 খ্রিস্টাব্দে তিনি টোবাকো মোজাইক রোগ থেকে কিন্তু এই ভাইরাসকে আবিষ্কার করেছিল। কোন পেপারের সাহায্যে? না, আমরা জানি যে মিলিপোর ফিল্টার পেপারের সাহায্যে কিন্তু তিনি আবিষ্কার কিন্তু করেছে। এবং এই মিলিপোর পেপারে এখানে যে ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছোট ছোট ছিদ্র দিয়ে এই ভাইরাস তার যে নির্দিষ্ট যে আয়তন, সেই আয়তন ছাড়াও এই যে মিলিপোরের যে আয়তন তার ভিতর দিয়েও কিন্তু সে কিন্তু পাস কিন্তু করতে পারে। সেই কারণে এদের কিন্তু নির্দিষ্ট কোনো একটা বডি স্ট্রাকচার বা আয়তন কিন্তু থাকে না। তারপরে দেখো ডাচ বিজ্ঞানী মার্টিন বেইনজারিং প্রমাণ করেন যে এই রোগটি সৃষ্টি পদার্থ যে মিলিপোর ফিল্টারের মাধ্যমে পরিস্থিত করা যায় না তা নয়, এই উপাদানের মধ্যে সজীব পদার্থের অনেক বৈশিষ্ট্যও কিন্তু আছে। মানে এই যে ভাইরাস তার ভিতরে কিন্তু আমরা সজীব উপাদানও কিন্তু আমরা দেখতে পাই। এই সজীব উপাদান কি আবিষ্কার করেছিল? এই যে মার্টিনাস বেইনজারিং। ঠিক আছে, এবং তারপরে একজন বিজ্ঞানী এসেছে, বিজ্ঞানীটার নাম হচ্ছে স্ট্যানলে। তিনি তামাক গাছের পাতার এই যে মোজাইক রোগ সৃষ্টিকারী যে টোবাকো মোজাইক ভাইরাস প্রথম বিশুদ্ধ অবস্থায় ক্লাসিত কিন্তু তিনি কিন্তু করেন। কোন কোন বিজ্ঞানী টোবাকো মোজাইক ভাইরাস সেগুলো আমরা জেনে নিলাম। এবার দেখো টোবাকো মোজাইক ভাইরাস, দেখো এটি একটি আমরা সবাই জানি যে আরএনএ ভাইরাস, কারণ এদের যে সেন্ট্রাল পয়েন্টে যে জেনেটিক মেটেরিয়ালস, আমরা জানি যে ভাইরাসের কি কি উপাদান দিয়ে তৈরি ভাইরাস আমরা জানি দুটো উপাদান দ্বারা তৈরি। একটা কি? একটা আমরা জানি যে তাদের হচ্ছে জেনেটিক মেটেরিয়ালস থাকে, আর একটা কি থাকে তাদের আমরা জানি ক্যাপসিড থাকে। এই দুটো উপাদান নিয়ে কিন্তু কে তৈরি? ভাইরাস কিন্তু তৈরি। তো জেনেটিক মেটেরিয়ালস হিসেবে এদের কি দেখতে পাই? না কারো কারো ক্ষেত্রে ডিএনএ। ভয়েস ক্লিয়ার আসছে না? এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে ক্লিয়ার। আচ্ছা, ভয়েস আগে কেটে যাচ্ছিল, এখন ক্লিয়ার আসছে। তোমাদের একটু নেটওয়ার্কের সমস্যা। তাহলে দেখো এখন তাহলে ক্লিয়ার। দেখো তো ভাইরাসের আমরা কি দেখতে পাই? ভাইরাসের কিন্তু দুটো উপাদান আমরা কিন্তু দেখতে পাই। কি কি? না, ভাইরাসের দুটো উপাদানের ভিতরে দেখো একটা দেখো জেনেটিক মেটেরিয়ালস আমরা দেখতে পাচ্ছি, আর একটা কি দেখতে পাচ্ছি? ক্যাপসিড কিন্তু আমরা দেখতে পাই। তো এই জেনেটিক মেটেরিয়ালসের ভিতরে আমরা কারোর ক্ষেত্রে ডিএনএ আমরা দেখে থাকি, কারোর ক্ষেত্রে আরএনএ কিন্তু আমরা দেখতে পাই। আর এই ক্যাপসিড এর হচ্ছে বহিস্থ আবরক হিসেবে অর্থাৎ এক্সটার্নাল কভারিং পার্ট হিসেবে কিন্তু তৈরি করে থাকে। তো এই টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে দেখো যে জেনেটিক মেটেরিয়ালস আমরা দেখতে পাই, এ কিন্তু হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। হ্যাঁ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এর যে আরএনএটা সেটা কিন্তু হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, আর সেটা এদের সেন্ট্রাল পয়েন্টে কিন্তু থাকে। আর এই আরএনএ কে ঘিরে আমরা কি দেখতে পাই? এই যে স্মলেস্ট ইউনিট হিসেবে কিন্তু আমরা ক্যাপসিড আমরা দেখতে পাই। আর এই ক্যাপসিড যখন একটা ইউনিট করে তোলে তখন তাকে আমরা কিন্তু ক্যাপসোমিয়ার বলা হয়। ক্যাপসোমিয়ার কিভাবে তোলে? এই যে মনে করো জেনেটিক মেটেরিয়ালস, আর এই জেনেটিক মেটেরিয়ালসকে ঘিরেই মনে করো এই আছে যদি একটা জেনেটিক মেটেরিয়ালস, একে ঘিরেই কিন্তু এরকম ভাবে ক্যাপসিড গুলো সাজানো থাকে। একে আমরা কি বলে থাকি? ক্যাপসোমিয়ার কিন্তু আমরা বলে থাকি। তো আমরা সেই রকমই দেখো এই টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? টোবাকো মোজাইক ভাইরাসের দেখো আরএনএ যুক্ত যে দণ্ডাকার উদ্ভিদ তামাক ভাইরাস, যে কিনা মোজাইক রোগ সৃষ্টি করে থাকে। মোজাইক মানে কি? ছোপ টাইপের, ছোপ টাইপের কিন্তু রোগ তৈরি করে। মানে দেখা যাচ্ছে এই হচ্ছে যদি তামাক গাছের পাতা হয়, তো সেই তামাক গাছের পাতা তার গায়ে কি দেখতে পাচ্ছি? না এরকম ছোপ টাইপের মানে পোড়া লাগা মতন রোগ আমরা দেখতে পাই। তো সেই রোগটাকেই বলা হয় মোজাইক রোগ। আর এই মোজাইক রোগের ভিতরে কি দেখতে পাই? এই মোজাইক রোগ সৃষ্টিকারী ভাইরাসটাকে বলা হয় মোজাইক ভাইরাস। তাই যেহেতু তামাক গাছে এরকম একটা রোগ সৃষ্টি হয়, তাই একে আমরা টোবাকো মোজাইক ভাইরাস কিন্তু আমরা বলে থাকি।
এবার দেখো এর গঠন হিসেবে দেখো কি দেখতে পাচ্ছি, টোবাকো মোজাইক ভাইরাসের ক্যাপসিড দেখতে পাচ্ছি আর জেনেটিক বস্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই জেনেটিক বস্তুকে ঘিরেই কিন্তু কি থাকে, ক্যাপসিড থাকে। আর এই ক্যাপসিড কিন্তু হচ্ছে এদের সিঙ্গেল মোনোমেরিক ইউনিট। আর এরকম ক্যাপসিড যখন একটা ইউনিট হয়ে থাকে তাকে আমরা বলে থাকি ক্যাপসোমিয়ার। এবার দেখো এদের দেহের ভিতরে দেখো 95% প্রোটিন থাকে এবং 5% থাকে আরএনএ অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়ালস। এবং ভাইরাসটার সাইজও যদি আমরা দেখে থাকি 300 ন্যানোমিটার লম্বা এবং 15 থেকে 18 ন্যানোমিটার হচ্ছে তাদের পরিধি আমরা কিন্তু দেখে থাকি। এবং এদের মলিকিউলার ওয়েট অর্থাৎ আণবিক ওজন যদি আমরা দেখে থাকি 40 থেকে 40 × 10 ডাল্টন কিন্তু এদের বডি ওয়েট কিন্তু হয়ে থাকে। এবার দেখো এদের সাধারণ বডি বৈশিষ্ট্য যদি আমরা দেখে থাকি একদম ইজিয়েস্ট, এদের দেহের কেন্দ্রে দেখো আরএনএ থাকে, তাকে বেষ্টন করে কি দেখতে পাচ্ছি, ক্যাপসিড দেখতে পাচ্ছি। এবং এই ক্যাপসিডের মাঝখানে ফাঁকা স্থানটি আরএনএ স্থান কিন্তু জুড়ে থাকে। এই যে আরএনএ কোথায় দেখতে পাচ্ছি, এদের বডির সেন্টার পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাই। এবং প্রতিটি ক্যাপসিড প্রায় 2130টি ক্যাপসোমিয়ার নামক প্রোটিন একক দিয়ে কিন্তু গঠিত। এই যে 2000 ক্যাপসোমিয়ার প্রোটিন, 2130টা কিন্তু ক্যাপসোমিয়ার প্রোটিন কিন্তু থাকে। এবং এই ক্যাপসোমিয়ার ঘন সৈন্য বিশিষ্ট এবং বামাবর্তী থাকে। মানে এই যে ক্যাপসোমিয়ার এ কিন্তু হচ্ছে লেফট হ্যান্ডেড কিন্তু প্যাঁচ কিন্তু থাকে। মানে এই কি বামবর্তী এরকম ভাবে সজ্জায় কিন্তু সজ্জিত থাকে। এবার দেখো এই ক্যাপসোমিয়ার ঘন সৈন্য বিশিষ্ট এবং বামাবর্তী ভাবে প্যাঁচানো অবস্থায় কিন্তু থাকে। এবার দেখো একটি সম্পূর্ণ ভাইরাসে 134টি পাক কিন্তু থাকে। একটা যদি সম্পূর্ণ ভাইরাস আমরা দেখতে পাই, এই যে এরকম ভাবে কটা পাক আমরা দেখতে পাচ্ছি, 134টি কিন্তু পাক আমরা কিন্তু দেখে থাকি এদের ভিতরে। এবং প্রতিটি ভাগে প্রতিটি 3টি পাকে প্রায় 49টি ক্যাপসোমিয়ার থাকে। মানে এইরকম যদি 3টে পাক যদি আমরা দেখে থাকি তার ভিতরে কটা করে এরকম ক্যাপসোমিয়ার আমরা দেখতে পাবো, 49টা কিন্তু ক্যাপসোমিয়ার কিন্তু আমরা দেখতে কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে এইগুলোর দেখো বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু আমরা জানতে কিন্তু আমরা পারলাম। এবং টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য অলরেডি আমরা বলে দিলাম 300 ন্যানোমিটার। এবং এদের দেহের ভিতরে 134 খানা কিন্তু এরকম পেঁয়াজ কিন্তু আমরা দেখতে কিন্তু পাবো। ঠিক আছে, এবার দেখো প্রতিটা ক্যাপসোমিয়ারের যদি আমরা আণবিক ওজন বা মলিকুলার ওয়েট যদি আমরা দেখে থাকি 17500। এবং এই আণবিক ওজনের ভিতরে দেখো 158টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু তৈরি। ভেরি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। মানে আমরা দেখো এই যে ক্যাপসিড ক্যাপসিড কিন্তু এই যে ক্যাপসিড কিন্তু হচ্ছে প্রোটিনের উপাদান। আর আমরা জানি প্রোটিন কিভাবে তৈরি হয়। প্রোটিনে যদি ব্যাকবোন আমরা দেখে থাকি, প্রোটিন আমরা জানি যে এরকম অ্যামাইনো অ্যাসিড জুড়ে কি তৈরি হয়, প্রোটিন কিন্তু তৈরি হয়। তাহলে এই ক্যাপসিড যে প্রোটিন দ্বারা তৈরি, সেই প্রোটিনের ভিতরে কোন অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাবো, অ্যামাইনো অ্যাসিড দেখো 158টি কিন্তু অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে। এবং সেই অ্যামাইনো অ্যাসিডের ভিতরে দেখো সেরিন ও থ্রিওনিন অ্যামাইনো অ্যাসিড সর্বাধিক পরিমাণে কিন্তু পাওয়া যায়। সেরিন এবং থ্রিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডটা এরা কিন্তু সর্বাধিক হারে কিন্তু পাওয়া যায়। কিন্তু সিস্টিন সবচেয়ে কম পরিমাণে কিন্তু পাওয়া যায়। এবং হিস্টিডিন ও মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা সেটা কিন্তু অনুপস্থিত কিন্তু থাকে। তাহলে এদের এই যে ক্যাপসিডের ভিতরে কোন কোন অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি, সেরিন ও থ্রিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এবং সিস্টিন সবচেয়ে কম। এবং হিস্টিডিন এবং মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডটা এদের থেকে কিন্তু অ্যাবসেন্ট কিন্তু থাকে অর্থাৎ অনুপস্থিত কিন্তু থাকে। এবার দেখো এদের যে জেনেটিক ম্যাটেরিয়ালস অর্থাৎ আরএনএ, সেই আরএনএ এর ভিতরে কি কি উপাদান থাকে দেখো। এখন টোবাকো মোজাইক ভাইরাসের যে আরএনএটা সেটা তো অলরেডি আমরা বলেই দিলাম যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে। তাই একে আরএনএ ভাইরাস বা রাইনো ভাইরাস বা রিও ভাইরাস কিন্তু বলা হয়। তার বোঝা গেল? তাহলে এই ভাইরাসের অনেক ধরনের নাম, একটা হচ্ছে আরএনএ ভাইরাস, একটা হচ্ছে রাইনো ভাইরাস, অথবা আর একটা হচ্ছে রিও ভাইরাসও কিন্তু বলা হয়ে থাকে। এবং ক্যাপসিডের অন্তঃপ্রাচীরের গায়ে আরএনএ অণুগুলো যুক্ত থাকে। মানে এই যে ক্যাপসিডগুলো আমাদের থাকে সাজায় এবং এদের মাঝখানে কি দেখতে পাই, এই যে আরএনএ গুলো এরকম ভাবে বামাবর্তী পেঁচে কিন্তু থাকে। এবার দেখো এদের যে আরএনএ অণু আমরা দেখতে পাচ্ছি তার মলিকুলার ওয়েট কত থাকে, 2 × 10⁶ ডাল্টন। এটা কিন্তু হচ্ছে 2⁶ ডাল্টন। এবার দেখো 2 এইগুলো প্রিন্ট তো করা যায় না, তাই এই 106 হয়ে গেছে। এটা ঠিক করে নেবে যে 10⁶ ডাল্টন কিন্তু এদের আণবিক ওজন। এবং এতে যে নিউক্লিওটাইডের সংখ্যা আমরা দেখতে পাই, নিউক্লিওটাইড মানে কি, এরকম ATGC এরকম যে এইগুলোকে আমরা এক একটাকে নিউক্লিওটাইড কিন্তু আমরা বলে থাকি। সেই নিউক্লিওটাইডের সংখ্যা কটা থাকে,
প্রায় 6000 নিউক্লিওটাইড কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং এই আরএনএ অণুতে দেখো অ্যাডেনিন এবং সাইটোসিন, হ্যাঁ এই অ্যাডেনিন এবং সাইটোসিনের অনুপাত থাকে প্রায় 1:27 এবং আরএনএ অণুর আণবিক এর ভিতরে যদি আমরা জিন দেখে থাকি প্রায় 20টি কিন্তু জিন কিন্তু থেকে থাকে। তাহলে এদের দেখো জেনেটিক বস্তুর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা জানতে পারলাম যে তার ভিতরে কোন কোন জেনেটিক নিউক্লিওটাইড থাকে, কতটা জিন থাকে এবং তাদের আণবিক ওজনও কিন্তু আমরা জানতে পারলাম। এবার দেখো টোবাকো মোজাইক ভাইরাস এবং আরএনএ অণুর রোগ সংক্রমণ সক্ষম এবং এটি ভাইরাস জিনগত পদার্থ। মানে এই টোবাকো মোজাইক ভাইরাসের যে আরএনএটা আমরা দেখতে পাই সে কিন্তু কোন একটা হোস্টের শরীরে যদি যায়, এই আরএনএটা এই হোস্টের শরীরে আসলো, তাহলে এরা এখানে কি তৈরি করবে, ডিজিজ অর্থাৎ রোগ ক্রিয়েট কিন্তু করে থাকবে। তাই এরা কিন্তু রোগ সৃষ্টি কিন্তু করতে পারে এবং এটা কিন্তু এই ভাইরাসেরই কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালস। এটা কিন্তু কার জেনেটিক ম্যাটেরিয়ালস, ভাইরাসের কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালস। এবার দেখো এই টোবাকো মোজাইক ভাইরাসের তো আরএনএ যদি আমরা দেখে থাকি, সেই আরএনএ আমরা জানি যে আরএনএ যদি আমরা সিঙ্গেল স্ট্রাকচার আমরা যদি দেখে থাকি তাহলে এইরকম আরএনএ হয়। তো সেই আরএনএ এর এক সাইডে কি থাকে, 5 প্রাইম এন্ড থাকে আর এক সাইডে আমরা জানি 3 প্রাইম এন্ড। যেহেতু জেনেটিক ম্যাটেরিয়ালস, এই 5 প্রাইম এন্ডে কি দেখতে পাচ্ছি, এই 5 প্রাইম এন্ডে এক সাইডে এরকম ক্যাপের মতন পার্ট দেখতে পাচ্ছি যেটা এদের কি তৈরি করছে, ক্যাপ গঠন কিন্তু করছে। তাহলে এদের 5 প্রাইম এন্ডে কি দেখতে পাই, ক্যাপ কিন্তু দেখতে পাই। এবং এদের এই যে আরএনএ এর ভিতরে যে জিনগুলো আমরা দেখতে পাই, কয় ধরনের জিন আমরা জানি, একটু আগেই আমি বললাম যে 20 ধরনের কিন্তু আমরা জিন কিন্তু আমরা দেখতে পাই। তার ভিতরে একটি জিন দেখো এমটিএইচ জিন, এমটিএইচ জিন। এমটিএইচ জিনের পুরো কথা কি দেখো, মিথাইল ট্রান্সফারেস, হ্যাঁ মিথাইল ট্রান্সফারেস নামক এক ধরনের জিন, সেটা কিন্তু এই যে এমটিএইচ জিন কিন্তু থাকে। এবং আরএনএ হেলিকেজ এনজাইমও কিন্তু দেখতে পাই। আরো কি দেখতে পাচ্ছি, আরএনএ হেলিকেজ, হেলিকেজ নামক হ্যাঁ উৎসেচকও কিন্তু এখান থেকে কিন্তু তৈরি হয়। এছাড়াও এদের শরীরের শেষ প্রান্তের দিকে কি দেখতে পাচ্ছি, স্টপ কোডন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্টপ কোডন, স্টপ কোডন আমরা কাকে বলে থাকি, ইউজিএ তারপর ইউএএ, এইগুলো কিন্তু আমরা স্টপ কোডন বলে থাকি। তো সেই রকম স্টপ কোডন কিন্তু থাকে। এবং এদের যে 3 প্রাইম এন্ডটা থাকে, সেই 3 প্রাইম এন্ডটা কি হয়, এই 3 প্রাইম এন্ডটা পরবর্তীকালে এরকম ভাবে বেঁকে যায় এবং যেটা টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয়। এই যে 3 প্রাইম এন্ডটা এরকম বাঁকা থাকার কারণে সেটি কি হয়, টিআরএনএ এর সাথে কিন্তু যুক্ত কিন্তু হতে পারে। তাহলে এইগুলো এদের জেনেটিক ম্যাটেরিয়ালস। তাহলে আমাদের মোটামুটি টোবাকো মোজাইক ভাইরাস কিন্তু ক্লিয়ার কিন্তু হলো। দেন তারপর আবার একটি ভাইরাস আমরা দেখতে পাবো, যে ভাইরাসটির নাম হচ্ছে দেখো ব্যাকটেরিওফাজ, যে কিন্তু ব্যাকটেরিয়াদেরকে কিন্তু অ্যাটাক কিন্তু করে থাকে। কোন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে থাকে না, ইকোলাই নামক ব্যাকটেরিয়াকে কিন্তু অ্যাটাক কিন্তু করে থাকে এই ভাইরাসটা। তাই এই ব্যাকটেরিয়ার একটা নাম দিয়েছে দেখো ব্যাকটেরিওফাজ। যেহেতু ব্যাকটেরিয়াকে এরা অ্যাটাক করে থাকে, ভাইরাসটার নাম দেখো ফাজ ভাইরাস। কিন্তু এ কাকে অ্যাটাক করছে, এ অ্যাটাক করছে কিন্তু ব্যাকটেরিয়াকে। কোন ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়াকে কিন্তু অ্যাটাক করছে। দেখো এই শ্রেণীর ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং পোষক ব্যাকটেরিয়ার দেহেই কিন্তু এরা কিন্তু কি করছে, প্রজনন কিন্তু সম্পন্ন কিন্তু করছে। এবং এট এ টাইম দেখো প্রজনন মানে হচ্ছে রিপ্রোডাকশন কিন্তু করছে। এবার দেখো যেই রিপ্রোডাকশন করা হয়ে গেল, রিপ্রোডাকশন করার পর এরা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। কোন প্রসেসে, লাইসিস প্রসেস। লাইসিস প্রসেস অর্থাৎ বিদারণ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াকে কিন্তু মেরে ফেলে এবং ব্যাকটেরিয়ার দেহকে ফাটিয়ে অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহকে মেরে ফেলে তারা কিন্তু কি হয়ে যায়, পরিবেশে কিন্তু বাইরে কিন্তু নির্গত হয়। সেই কারণে এই ভাইরাসের নাম দিয়েছে দেখো ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। ঠিক আছে, এবার দেখো এই ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করছি। হ্যাঁ দেখো নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি অনুসারে এই ফাজ ভাইরাসকে কিন্তু বিভিন্ন ধরনের ভাগে ভাগ করায়। একটা দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড অর্থাৎ একতন্ত্রী ভাইরাস, যার নাম দিয়েছে দেখো ল্যামডা 1741। হ্যাঁ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। এছাড়া দেখো ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিতন্ত্রী যদি আমরা দেখে থাকি, তাদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে দেখো টি অড অর্থাৎ অড মানে কি, বিজোড় সংখ্যা। অড মানে কি, বিজোড় সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছি। আর ইভেন মিন্স কি আছে, জোড় সংখ্যা।
ঠিক আছে। তাহলে অড আর ইভেনের পার্থক্য কি? অড মিন্স হচ্ছে দেখো T1 আর এটা হবে T3, T1 and T3 হচ্ছে অড, আর ইভেন হচ্ছে দেখো T2 and T4। এরা হচ্ছে এরকম ইভেন সংখ্যা এবং ইভেন নাম্বার এবং অড নাম্বার অনুযায়ী এই ভাইরাসকে কিন্তু ভাগ করা আছে। এই ভাইরাসগুলি ভিরুলেন্ট মানে কি, যারা রোগ সৃষ্টি কিন্তু করতে পারে বা আক্রমণাত্মক প্রকৃতির হয়, যা লাইটিক চক্রে, এরপরই আমরা দেখতে পাবো লাইটিক এবং লাইসোজেনিক চক্র কি। লাইটিক চক্রের মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষকে কিন্তু বিতরণ কিন্তু ঘটায় এবং তারা কিন্তু প্রজনন কিন্তু সম্পন্ন কিন্তু করে থাকে। এবার দেখো টি অড সিরিজের ফাজগুলি সংকুচিত পুচ্ছ থাকে না, কিন্তু টি ইভেন সিরিজের ফাজগুলিতে কিন্তু সংকোচনশীল পুচ্ছ কিন্তু থাকে। আচ্ছা দেখো এই টি অড এবং টি ইভেনের তারই পার্থক্য কিন্তু আমরা জানতে পারলাম যে টি অডের কিন্তু সংকুচিত পুচ্ছ থাকে না, বা টি ইভেনের কিন্তু কি দেখতে পাচ্ছি সংকুচিত পুচ্ছ কিন্তু থাকে। এবার দেখো এদের যদি বডি স্ট্রাকচার আমরা দেখতে পাই, এদের বডি স্ট্রাকচারকে মেইনলি কিন্তু দুটো ভাগে ভাগ করে থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে টেল পার্ট। হেড পার্টটা দেখো, এই হেড পার্টে দেখো বহিস্থ আবরক অর্থাৎ এক্সটার্নাল সারফেসে যে আবরক থাকছে সেই আবরকটার নাম হচ্ছে ক্যাপসিড, যেটা এদের হেডে থাকে। এবং এদের দেহের ভিতরে কিন্তু আমরা ডিএনএ দেখতে পাই, সেই ডিএনএটা কিন্তু হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কিন্তু থাকে। ডিএস মিন্স হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কিন্তু এদের শরীরে কিন্তু দেখতে পায়, যেটা এদের হেড পার্টের এই সাইটোপ্লাজমিক রিজিয়নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো এদের শরীরের এইরকম একটা পজিশনে থাকে কলার রিজন আমরা দেখতে পাচ্ছি, এবং কলার রিজনের গায়ে এরকম কাঁটার মতন দেখো হুইস্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারপর দেখো টেল পার্টের দেখো বাইরের আবরক হিসেবে দেখো এক ধরনের পার্ট আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে শিট। এবং এই টেল পার্ট এখানে এক ধরনের টিউব মতন পার্ট করেছে, তাই এর নাম দিয়েছে কি টেল টিউব। এবং টেল টিউবের টার্মিনাল প্রান্তে কি দেখতে পাই, বেসাল প্লেট কিন্তু দেখতে পাই। সেই বেসাল প্লেটকে ঘিরে কি দেখতে পাই, এরকম কাঁটার মতন পার্ট আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে স্পাইক। এবং এই টেল পার্ট থেকে কি দেখতে পাচ্ছি, এরকম ফাইবার টাইপের 8টা ফাইবার টাইপের পার্ট আমরা দেখতে পাচ্ছি। আর এখানকার স্পাইক দেখতে পাই কিন্তু আমরা হচ্ছে 6টা। তাহলে এদের বডি মরফোলজি কিন্তু আমরা দেখতে পেলাম যে বডি কিন্তু মেইনলি কিন্তু হচ্ছে দুটো রিজনে ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে টেল পার্ট। হেড পার্টে কি দেখতে পাই ক্যাপসিডের আবরক, এবং এদের শরীরের সেন্টার পয়েন্টে কি দেখতে পাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কিন্তু দেখতে পাচ্ছি। এবং টেল পার্টে ফার্স্ট আমরা কলার রিজনস আমরা দেখতে পাচ্ছি, যেখানে এরকম ডিস্কের মতন পার্ট থাকে, এবং যেখানে কি দেখতে পাচ্ছি 4টে দেখো হুইস্কার কিন্তু থাকে। এবং এই টেল পার্টের বাইরে দেখো আউটার শীট দেখতে পাই, এবং যেটি টিউবের মতন স্ট্রাকচার তৈরি করেছে। এবং এই টেল পার্টের নিচের দিকে যে প্লেট থাকে, যাকে বলে থাকি বেসাল প্লেট কিন্তু বলা হয়। আর এই বেসাল প্লেটে কি দেখতে পাই 6টা কিন্তু স্পাইক থাকে, এবং এই বেসাল প্লেটে কি দেখতে পাই টেল ফাইবার কিন্তু আমরা দেখতে পাই। আর এটা ঠিক অনেকটা দেখতে ট্যাডপোল শেপেড কিন্তু হয়। ট্যাডপোল মিন্স হচ্ছে কি ব্যাঙাচির মতন কিন্তু দেখতে হয়, ব্যাঙাচির মতন কিন্তু দেখতে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, সেই পয়েন্টগুলোই দেখো এখানে দিয়েছে। দেখো এবার দেখো এদের যে হেড পার্টটা দেখতে পাই সেটা হচ্ছে হেক্সাগোনাল অর্থাৎ ষড়ভুজ আকৃতির কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবং তাদের দেখো এখানকার বডির সাইজও কিন্তু দিয়ে দিয়েছে। এবং কলার পার্ট কি দেখতে পাই, কলার পার্টটা দেখো এদের হেড পার্ট এবং টেল পার্টের মাঝখানে কিন্তু থাকে কলার পার্ট, এবং সেই কলার পার্টের নিচে কি দেখতে পাই নেক পার্ট বা গ্রিবা পার্ট কিন্তু আমরা দেখতে পাই। এবং তারপরেই দেখো পুচ্ছ বা টেল পার্ট কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং নিচের দিকে একটা পার্ট দেখতে পাই যাকে বেসাল প্লেট বা পাত ফলক কিন্তু বলা হয়ে থাকে। সেই বেসাল প্লেটে কি দেখতে পাই স্পাইক দেখতে পাই, কটা থাকে স্পাইক কিন্তু 6টা কিন্তু থাকে। এবং সেখানে কিন্তু কি দেখতে পাচ্ছিলাম টেল ফাইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবার দেখো এদের যে জেনেটিক মেটেরিয়ালসটা, সেই জেনেটিক মেটেরিয়ালসটা দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। ঠিক আছে, এবং তাদের দেখো সেই ডিএনএ তে দেখো 50% প্রোটিন আবরণী থাকে এবং 50% ডিএনএ নিয়ে গঠিত থাকে। এবং সেই ডিএনএ এর ওয়েট দেখো 130 × 10 ডালটন কিন্তু হয়ে থাকে, যা প্রায় 20,000টি বেস পেয়ার যুক্ত কিন্তু হয়ে থাকে। এবং এদের জেনেটিক মেটেরিয়ালসে এটি এবং জিসির অনুপাত থাকে 1:12 অনুপাতে কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। ঠিক আছে, এবং এদের মস্তকের মধ্যে থাকে কুণ্ডলাকৃত অবস্থায় কিন্তু এদের জেনেটিক মেটেরিয়ালসটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এই টি-ফাস ডিএনএ অণুতে সাইটোসিনের পরিবর্তে 5 হাইড্রক্সি মিথাইল সাইটোসিন কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। মানে এদের যে সাইটোসিন আমরা যে নিউক্লিওটাইডটা দেখতে পাই, সাইটোসিন মিন্স হচ্ছে এই সি এর এখন দেখো 5 প্রাইম পয়েন্টে হাইড্রক্সি মিথাইল গ্রুপ থাকে, হাইড্রক্সি মিথাইল গ্রুপ থাকে।
তাই একে কি বলা হচ্ছে হাইড্রক্সি মিথাইল সাইটোসিন কিন্তু আমরা বলে থাকি। এইবার দেখো এদের জীবন চক্রকে আমরা দুই ভাগে ভাগ করছি, ঠিক আছে, একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এবার দেখো এরা কিভাবে এদের জীবন চক্র করে থাকে, দেখো সেই জীবন চক্র মানে মনে করে একটা ব্যাকটেরিওফাজকে এরা কিভাবে অ্যাটাক করে। দেখো এই লাইটিক চক্র কাকে বলে, শর্ট কোশ্চেন হিসেবে 1 নম্বরে কিন্তু কোশ্চেন কিন্তু 2023 সালে কিন্তু এসেছিল, ঠিক আছে, 1 নম্বরে কোশ্চেন দেবে যে এরকম লাইটিক চক্র বলতে কি বোঝো। তাহলে লাইটিক চক্র বলতে কি বোঝো, যে পদ্ধতিতে ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার কোষের প্রবেশ করে জনন সম্পন্ন করে ও অপত্য ভাইরাসগুলি পোষক দেহকে বিদর্ণ করে লাইসিস ঘটিয়ে নির্গত হয়, তাকেই বলা হয় লাইটিক চক্র। মানে কি, মনে করো এই হচ্ছে ক্যাপসুলের মতন দেখতে হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, তার উপরে মনে করো এই যে ব্যাকটেরিওফাজ এসে বসে এ কি করলো, এই জেনেটিক মেটেরিয়ালসটা এই ব্যাকটেরিয়ার শরীরের ভিতরে ইনপুট করে দেওয়ার পরে এই জেনেটিক মেটেরিয়ালসটা এখানে কি হয়ে গেল, সংখ্যায় বেড়ে গেল এবং সংখ্যায় বেড়ে গিয়ে এখানে মানে একটা পরিণত বা ম্যাচিওর কিন্তু ভাইরাসে কিন্তু কনভার্ট হলো। তারপর এরা কি করছে, এই ব্যাকটেরিয়াটাকে লাইসিস প্রসেস এই ব্যাকটেরিয়াকে মেরে ফেললো। দেন তারপর তারা এই ব্যাকটেরিয়াকে মেরে পরিবেশের বাইরে কিন্তু রিলিজ হয়ে গেল। এই চক্রকে কিন্তু লাইটিক চক্র কিন্তু বলা হয়ে থাকে। আর ইকোলাই নামক ব্যাকটেরিয়া শরীরে কিন্তু এরা কিন্তু বাসা কিন্তু বাঁধে। এবার দেখো টি ইভেন ফার্স্ট লাইটিক চক্রের মাধ্যমে কিন্তু এরা কিন্তু প্রজনন করে থাকে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে লাইটিক চক্র তাহলে কারা চালায়, তাহলে কি বলবে, অ্যান্সার হবে টি ইভেন ব্যাকটেরিওফাজেরা, তারা কিন্তু হচ্ছে এই লাইটিক প্রসেসে কিন্তু রিপ্রোডাকশন বা জনন কিন্তু করে। এবার দেখো এই রিপ্রোডাকশন করতে গেলে কি করছে, দেখো ফার্স্ট প্রসেসটার নাম হচ্ছে দেখো ল্যান্ডিং প্রসেস, দেন প্রসেসটার নাম হচ্ছে দেখো পুচ্ছতন্ত্র সংকোচন অর্থাৎ টেল ফাইবার কন্ট্রিকশন প্রসেস। তারপর দেখো ডিএনএ অণুর এখানে বানানটা ভুল আছে, দেখো ডিএনএ অণুর সূচীকরণ প্রক্রিয়া অর্থাৎ ইনজেকশন প্রসেস। তাহলে এই প্রসেসগুলো হবে, তারপরে এখানে হবে। দেখো এই যে স্টেপগুলো আমি বললাম সেইগুলো এই ছবিটা দেখলে আমরা আরো ভালো করে ক্লিয়ার হবে। ফার্স্ট স্টেপটার নাম কি বলেছি আমরা, ল্যান্ডিং স্টেপ। কিভাবে হলো, তাহলে এই যে ব্যাকটেরিয়ার নাম কি, ইকোলাই ব্যাকটেরিয়া। তো এই ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের কি দেখতে পাচ্ছি, এই বাইরে আমরা কি দেখতে পাচ্ছি, বাইরের এই পার্টকে বলা হয় সেল ওয়াল। ব্যাকটেরিয়ার গায়ের বাইরেও কি দেখতে পাচ্ছি, সেল ওয়াল আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি, সেই সাইটোপ্লাজমের ভিতরে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালস আমরা দেখতে পাচ্ছি, যাকে বলা হয় ব্যাকটেরিয়াল জিনোম। এইবারে দেখো এই ব্যাকটেরিয়ার উপরে ফার্স্ট কি করলো, দেখো এই যে ব্যাকটেরিওফাজ কিন্তু ফার্স্ট এখানে কি করলো, ল্যান্ড করলো সেল ওয়ালের উপরে। এরা কি করেছে, ল্যান্ড করেছে। দেন তারপর তারা কি হয়ে গেছে, এখানে তারা অ্যাটাচ করেছে। এবং অ্যাটাচ করতে গেলে কি করছে, এরা এই যে লেজগুলো ছিল এই লেজগুলোকে সংকোচন করেছে। সংকোচন করলেই তাহলে কি হয়ে গেল, এই যে টেল যে পার্টটা, এই যে টিবিউলার টেল পার্টটা সেটা হচ্ছে শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেলে এইটা দেখো একদম পুরো টাচ হয়ে গেছে। দেন এবার এরা এখানে কি করছে, ড্রিলিং প্রসেসে কি হয়, আমরা দেখবা এই যে কাঠ বা দিওয়ালকে ফুটো করার জন্য দেখবা এরকম যারা ডিল মেশিন থাকে, সেই ডিল মেশিন দিয়ে কি করে থাকে, ডিল মেশিন দিয়ে এই জায়গাটাকে কিন্তু ছিদ্র কিন্তু করে থাকে। ঠিক সেই রকম এরা এখানে কি করে থাকে, ব্যাকটেরিয়া সেল ওয়ালটা যেহেতু অনেক শক্ত এবং শক্তিশালী, তাই এরা এখানে কি করে থাকে, ড্রিলিং করে থাকে অর্থাৎ ফুটো করে দেয়, ছিদ্র করে দেয়। তারপর এখানে তারা কোন প্রসেস চালায়, ইনজেক্টাইল প্রসেস কিন্তু এখানে চালায়। ইনজেক্টাইল প্রসেস বলতে কি, যেরকম দেখো একটা ইনজেকশন, যখন কারো শরীর খারাপ হয় তখন কি করা হয়, ডাক্তাররা প্রথম কোন একটা আর্ম বা হাত বা টিস্যুতে তারা কি হয়, ইনজেকশনের যে সিরিঞ্জটা আছে সেখানে তারা ফুটিয়ে দেয়। দেওয়ার পর তারা কি করে থাকে, এই যে ব্যাক সাইডে যে পার্টটা থাকে এইটা এখানে প্রেস করে এর ভিতরে যে মেডিসিনটা থাকে সেটাকে থেকে ইনপুট করে দেয়। ঠিক সেই রকমই দেখো এর এখানে ইনজেক্টাইল প্রসেসে এদের যে হেডের ভিতরে যে ডাবল স্ট্যান্ডার্ড জেনেটিক মেটেরিয়ালসটা ছিল সেটা দেখো এখন ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে কিন্তু চলে এসেছে। এবার দেখো ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে যখনই চলে এসেছে তখন এই ব্যাকটেরিয়া কি করবে, এই ব্যাকটেরিয়া
এদেরকে মেরে ফেলার চেষ্টা করবে। কিন্তু এই যে জেনেটিক মেটেরিয়ালস এরা কি করে দেবে, এই ব্যাকটেরিয়ার ডিএনএ কে কিন্তু সাপ্রেস কিন্তু করে দেবে। হ্যাঁ, মানে এর কাজ করার ক্ষমতা কিন্তু বন্ধ কিন্তু করে দেবে। এইবার দেখো, এইবার এই জেনেটিক মেটেরিয়ালসটাকে সংখ্যায় বাড়াতে গেলে কিন্তু কি করতে হবে, এই জেনেটিক মেটেরিয়ালসটাকে, ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালসকে সংখ্যায় বাড়াতে গেলে কি করতে হবে, রেপ্লিকেশন প্রসেস চালাতে হবে। কিন্তু আমরা জানি যে ভাইরাসেরা কখনোই রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ প্রক্রিয়া কিন্তু চালাতে পারে না। তাহলে তার জন্য তাকে কাজ দেহ সাহায্য নিতে হবে। এখন দেখো, এই রেপ্লিকেশন কিন্তু প্রসেস চালাতে পারে কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে এরা কি করে থাকে, এই ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে এদের নিজেদের ডিএনএটাকে এখানে কিন্তু ফিট কিন্তু করে দেয়। যেই ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালসটা ফিট হয়ে গেল, দেন ব্যাকটেরিয়াল জিন যখনই রেপ্লিকেশন করলো তখন নিজে ব্যাকটেরিয়াল জিনটাও রেপ্লিকেশন হয়ে সংখ্যায় বাড়লো, সাথে সাথে দেখো এই ভাইরাসের জিনটাও কিন্তু রেপ্লিকেশন হয়ে কিন্তু সংখ্যায় বাড়লো। যেই সংখ্যায় বেড়ে গেল, দেন এই ভাইরাসের জিন এই ব্যাকটেরিয়ার শরীরের রাইবোজোমটাকে নেবে। আমরা জানি যে রাইবোজোমকে কি বলে থাকি, প্রোটিন ফ্যাক্টরি আমরা বলে থাকি। প্রোটিন ফ্যাক্টরি আমরা বলে থাকি কারণ এই রাইবোজোম কোন প্রসেসে সাহায্য করে থাকে, আমরা জানি যে ট্রান্সলেশন প্রসেস। ট্রান্সলেশন প্রসেসে কিন্তু সাহায্য করে থাকে। তাহলে এখন ব্যাকটেরিয়ার এই জেনেটিক মেটেরিয়ালসটাকে দেখো ট্রান্সলেশন করার জন্য এরা কি করছে, দেখো এই যে দেখো ভাইরাস সেই তার জিনটাকে ব্যাকটেরিয়া রাইবোজোমের সাথে ফিড করে দিয়ে, মনে করো দেখো রাইবোজোমের এই যে স্মলার পার্ট আর নিচের দিকে দেখো লার্জ পার্ট, তাহলে লার্জ এবং স্মলার পার্টটা এখানে কি করছে, ট্রান্সলেশন প্রসেস চালিয়ে দিই। ট্রান্সলেশন প্রসেস চালিত, ট্রান্সলেশন প্রসেস যেই চালু হলো, ট্রান্সলেশন প্রসেসে আমরা জানি যে জিনগত ডিএনএ থেকে কি তৈরি, আমরা জানি প্রোটিন কিন্তু তৈরি হয়। এখন এই প্রোটিন ভাইরাসের বাইরের দিকের এই যে ক্যাপসিড কিন্তু তৈরি করছে। প্রোটিন কি তৈরি করছে, দেখো ট্রান্সলেশন প্রক্রিয়ায় এখানকার যে জেনেটিক মেটেরিয়াল ছিল সেখানকার কিছু জেনেটিক মেটেরিয়াল ট্রান্সলেশন প্রক্রিয়ায় ক্যাপসিড তৈরি করছে, এবং সেই ক্যাপসিডের ভিতরেই তারা কি করছে, দেখো এই ক্যাপসিডের ভিতরেই তারা তাদের বাকি যে এক্সট্রা জিনগুলো আছে সেইগুলো কিন্তু এখানে লোড কিন্তু করে রাখছে। ঠিক আছে, তাহলে এরা কিভাবে জেনেটিক মেটেরিয়ালসটা এখানে সংখ্যায় বাড়ালো এবং কিভাবে ট্রান্সলেশন করলে, দেন তারপর তারা কিভাবে এরকম ক্যাপসিড গঠন করলো সেইগুলো কিন্তু এখানে আমরা বললাম। এইবার একটা টাইম তারা কি হয়ে যাবে, এর ভিতরে যখন অনেকগুলো, মনে করে ব্যাকটেরিয়ার ভিতরে অনেকগুলো যখন ব্যাকটেরিওফাজ সংখ্যায় বেড়ে যাবে, ঠিক তখন তারা কি করবে, এই ব্যাকটেরিয়ার ওয়ালটা কিন্তু কি করবে, লাইসিস প্রসেস চালাবে। লাইসিস প্রসেসে কি হয়ে যায়, ব্যাকটেরিয়ার ওয়ালটা কিন্তু ফেটে যায়, ফেটে যাবে। আর ফেটে গিয়ে তারা কি হয়ে যাবে, এই ব্যাকটেরিয়া দেহ থেকে বাইরে কিন্তু রিলিজ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তার তখনই কিন্তু এদের এই লাইটিক সাইকেল কিন্তু কমপ্লিট কিন্তু হবে। ঠিক আছে, রিলিজ কিন্তু হয়ে যাবে। তাহলে ক্লিয়ার হলো তোমাদের পুরো প্রসেসটা? আশপিয়া এবং এর আশপিয়া ক্লিয়ার? হ্যাঁ, নাজরিন তো জয়েন, নাজরিন জয়েন হতে পারলো না। তাহলে লাইটিক চক্র কিন্তু ক্লিয়ার করলাম। এবার আমরা পড়বো লাইসোজেনিক সাইকেল। লাইটিক চক্র আমরা পড়ে ফেললাম, এবার আমরা পড়বো লাইসোজেনিক সাইকেল। এখন দেখো, না এই নোটসটাই দিয়ে দেবো, একেবারে এটা পড়ে নেবে। ঠিক আছে, দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি পার্ট। এখন দেখো এই লাইসোজেনিক চক্রটা যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করার পর ভাইরাল ডিএনএটিকে ব্যাকটেরিয়াল ডিএনএ অনুসঙ্গে সংযুক্ত হয় এবং ব্যাকটেরিয়াল ডিএনএ সঙ্গে সঙ্গে একত্রে তারা প্রতিলিপিকরণ করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষকে বিদারণ ঘটিয়ে মুক্ত হয় না। এখানে তাহলে কি হচ্ছে, দেখো এখানে তারা জেনেটিক মেটেরিয়ালসকে সংখ্যায় বাড়ায়, বাট ব্যাকটেরিয়াকে কখনোই কিন্তু এরা কিন্তু মারে না। এই চক্রকে আমরা কিন্তু কি বলে থাকি, লাইসোজেনিক চক্র। দেখো এই যে 2024 সালে যারা ফার্স্ট সেমিস্টার দিয়েছে তাদের কিন্তু বোটানিতে কিন্তু একটা কোশ্চেন ছিল, লাইটিক ভার্সেস লাইসোজেনিক সাইকেল। হ্যাঁ, মানে লাইটিক এবং লাইসোজেনিক সাইকেলের পার্থক্য কি। তাহলে লাইটিক চক্র আমরা কি দেখতে পাচ্ছি, যে ভাইরাস
হোস্ট বডি অর্থাৎ ব্যাকটেরিওফাজকে কিন্তু মেরে কিন্তু ফেলছে লাইসিস প্রসেস। কিন্তু লাইসোজেনিক চক্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ভাইরাস তার জেনেটিক মেটেরিয়ালসটা ব্যাকটেরিওফাজের সাথে ফিট করে দিচ্ছে, ফিট করে দিয়ে কি করছে সে তার জেনেটিক মেটেরিয়ালসকে জাস্ট অনলি সংখ্যায় বাড়াচ্ছে, কিন্তু ব্যাকটেরিয়াকে কিন্তু সে মারছে না। তাহলে বোঝা গেল দুটো তাহলে লাইটিক এবং লাইসোজেনিক চক্রের তাহলে পার্থক্য। এবার দেখো কিভাবে হচ্ছে দেখ। এখন ইকোলাই ব্যাকটেরিয়া আক্রমণকারী যে ল্যামডাফাস, এখানকার যে ব্যাকটেরিয়া অ্যাটাক করছে এদেরকে দেখো ল্যামডাফাস, সে লাইসোজেনিক চক্র কিন্তু দেখা। আগেরটা কি দেখতে পাচ্ছিলাম আমরা টিঅড লাইটিক চক্রে লাইটিক সাইকেলে, দেখো এরপরে আমরা অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করব। লাইটিক সাইকেলে কারা অ্যাড মানে কোন ব্যাকটেরিওফাজরা চালাচ্ছিল, দেখো টিঅড অর্থাৎ T1 and T3 এই ব্যাকটেরিয়া কিন্তু লাইটিক সাইকেল চালায়। আর লাইসোজেনিক চক্রের জন্য কোন কারা চালাচ্ছে, ল্যামডাফাজ অর্থাৎ ল্যামডাফাজ ব্যাকটেরিয়ারা কিন্তু লাইসোজেনিক সাইকেল কিন্তু চালায়। তাহলে এটাও কিন্তু একটি পার্থক্য যে কোন ভাইরাসরা এই দুটো সাইকেল চালায়। এবার দেখো যে ভাইরাস লাইসোজেনিক চক্র প্রদর্শন করে তাদের টেম্পারেট ফাজ বলে। তাহলে টেম্পারেট ফাজ কাদের বলছে, যেসব ভাইরাসরা এই লাইসোজেনিক সাইকেল চালাচ্ছে তাদেরকে আমরা কি বলছি, টেম্পারেট ফাজ কিন্তু বলছে। এবং এই ধরনের আক্রমণকে মৃদু আক্রমণ বলা হয় বা টেম্পারেট ইনফেকশনও কিন্তু বলা হয় থাকে। এক্ষেত্রে পোষক বডি অর্থাৎ হোস্ট দেহ কিন্তু বিদারণ ঘটে না, অর্থাৎ মৃত্যু কিন্তু ঘটে না। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবারে দেখো কোন কোন প্রসেস তারা কাজে লাগাচ্ছে। দেখো এই সাইডের ছবিটা দিয়েছি কি আমরা লাইটিক সাইকেল অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলেছি। লাইসোজেনিক সাইকেলে কি করছে, দেখো ওই সেম প্রসেস। ফার্স্ট কি করবে, ব্যাকটেরিয়ার উপরে কি হবে, ভাইরাসটা প্রথম ল্যান্ডিং করবে, দেন তারপর কি হবে তাদের যে টেল আছে সেই টেলটাকে সংকোচন তারা করবে, তারপর তারা ইনজেক্টাইল প্রসেসে তারা কি করবে, জেনেটিক মেটেরিয়ালসটা ব্যাকটেরিয়ার শরীরে কিন্তু ইনপুট করে দেবে। এবার দেখো ব্যাকটেরিয়ার শরীরে ইনপুট করে দেওয়ার পর এই ডিএনএর সাথে ফিট করতে গেলে এই ডিএনএটাকে কিন্তু কাটতে হবে। এখন এই কাটার জন্য আমাদের যে এনজাইমস তার নাম আমরা জানি যে নিউক্লিয়াস এনজাইম। সেই নিউক্লিয়াস এনজাইমস ভাইরাস কিন্তু এই ব্যাকটেরিয়ার শরীরে কিন্তু প্রডিউস করবে অর্থাৎ তৈরি করবে। সেই নিউক্লিয়াস এনজাইম দিয়ে কি করবে, ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়ালসটাকে কিন্তু সে কাটবে। কাটার পর তাদের যে জিনগত মেটেরিয়ালসটা আছে সেটা কিন্তু তাদের সাথে ফিট করে দেবে। ফিট করে দেওয়ার পরে তারা কি করে দেবে, সেই ডিএনএটাকে কিন্তু গ্যাপ ফিল কিন্তু করবে। আর গ্যাপ ফিল করার জন্য তারা বাকি যে এনজাইম গুলো সেই এনজাইম গুলো কিন্তু ব্যাকটেরিয়ার শরীর থেকে কিন্তু নেবে। হ্যাঁ, এবং এই দেখো গ্যাপ ফিল করার জন্য যে এনজাইমটা দরকার তার নাম হচ্ছে আমরা জানি যে লাইগেজ। তোমরা আগে মলিকুলার বায়োলজিতে পড়েছো যে ডিএনএ রেপ্লিকেশন করার সময় যে গ্যাপ থেকে যায় সেই গ্যাপ গুলোকে ফুল করে থাকে কে, লাইগেজ এনজাইম। সেই লাইগেজ এনজাইম কিন্তু এই ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার শরীর থেকে কিন্তু ধার নেওয়ার পরেই দেখো এই ডিএনএটা যেই ফুল হয়ে গেল, এখন ব্যাকটেরিয়া প্রতিলিপিকরণ করা শুরু করে দেবে। ব্যাকটেরিয়া কি করবে, প্রতিলিপিকরণ অর্থাৎ রেপ্লিকেশন প্রসেস চালাবে। আর এই রেপ্লিকেশনে এখন যে ডিএনএটা এখানে অংশগ্রহণ করছে এই ডিএনএটাকে কিন্তু আমরা রিকম্বিন্যান্ট ডিএনএ কিন্তু আমরা বলবো, রিকম্বিন্যান্ট ডিএনএ কিন্তু আমরা বলবো। কারণ এই ডিএনএ এর ভিতরে কি দেখতে পাচ্ছি, ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালসও আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাকটেরিয়াল জেনেটিক মেটেরিয়ালসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দুই ধরনের ডিএনএ এর ভিতরে থাকায় একে আমরা কি বলছি, রিকম্বিন্যান্ট ডিএনএ কিন্তু আমরা বলছি। আর এইগুলো তোমরা আরডিটি অর্থাৎ রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিতেও কিন্তু এই পড়াগুলো পড়েছো। এবার দেখো এখন এই যে রিকম্বিন্যান্ট ডিএনএ যে তৈরি হয়ে গেল, এবার ব্যাকটেরিয়া তার শরীরে ডিএনএ পলিমারেজ এনজাইমকে কাজে লাগিয়ে সে কি করবে, এখানে রেপ্লিকেশন প্রসেস কিন্তু চালানো কিন্তু শুরু করবে। যে রেপ্লিকেশন হয়ে যাবে ঠিক তখন ব্যাকটেরিয়া জেনেটিক মেটেরিয়ালস তো সংখ্যায় বাড়লো, সাথে সাথে কি হবে, ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালসটাও কিন্তু সংখ্যায় কিন্তু বাড়লো। এবারে সংখ্যায় বেড়ে যাওয়ার ফলে এখানে যে সাইকেলটা এখন কমপ্লিট হবে তার নাম হবে কি, লাইসোজেনিক সাইকেল। তাহলে লাইসোজেনিক সাইকেল কিভাবে হলো সেটা কিন্তু আমরা জানলাম। এবার দেখো এই লাইসোজেনিক চক্রের যে নিম্ন পদ্ধতি সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা হলো। যে পোষক ব্যাকটেরিয়া ফাজ প্রথম কি হলো, অনুপ্রবেশ কিন্তু করলো, অর্থাৎ হোস্টের বডিতে কি করলো, তারা
ফার্স্ট তারা কি করলো, হোস্টের বডিতে তারা এন্ট্রি করলো। এবার এন্ট্রি করার পরেই দেখো লাইটিক চক্রের মতনই ফার্স্ট ভাইরাসটি ডিএনএ অণু প্রথম ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করলো এবং প্রোটিন আবরণীটি পোষকের বাইরে থেকে যায়। দেখো প্রোটিন আবরণী বলতে কি বলছে, দেখো এই যদি ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়ার দেখো আমরা জানি যে ব্যাকটেরিয়া ফাজের কিন্তু দুটো উপাদান আমরা দেখতে পাই, একটা হচ্ছে তাদের শরীরের জেনেটিক মেটেরিয়ালস, আর একটা হচ্ছে প্রোটিন পার্ট। সেই প্রোটিন পার্ট এদের ক্যাপসিড পার্ট কিন্তু তৈরি করছে, এইটা হচ্ছে তাহলে এদের প্রোটিন পার্ট। তাহলে এরা কি করছে, এই যে ইনজেক্টাইল প্রসেসের মাধ্যমে এরা কি করছে, এদের নিজেদের শরীরের ভিতরে কি করছে, তাদের জেনেটিক মেটেরিয়ালসটা কিন্তু ট্রান্সফার কিন্তু করে দিচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপে কিন্তু আমরা জানতে পারলাম। এবার দেখো ব্যাকটেরিয়াল ডিএনএ সঙ্গে ভাইরাল ডিএনএ কিন্তু সংযুক্তিকরণ অর্থাৎ রিকম্বিনেশন কিন্তু হবে। তার জন্য তারা কি করছে, দেখো এই যে ল্যামডা ফাজের ডিএনএ পোষক থেকে ফার্স্ট এন্ট্রি করা, এই ব্যাকটেরিয়াটার এই ভাইরাসটার নাম কি দিয়েছে আমরা, ল্যামডা ফাজ। ল্যামডা ফাজ কিন্তু আমরা বলছি এই ভাইরাসটার নাম কি, ল্যামডা ফাজ। সে ফার্স্ট কি করছে, তার জেনেটিক মেটেরিয়ালসটা ব্যাকটেরিয়ার শরীরে কিন্তু অনুপ্রবেশ কিন্তু করালো, অর্থাৎ এন্ট্রি কিন্তু করালো। করার পর দেখো সিআই জিনকে সক্রিয় হতে হবে, যার ফলে বিলম্বিত পর্যায়ের প্রোটিনগুলি কোড প্রোটিন এবং লাইসোজাইম উৎপন্ন হতে পারে না। এখন এই যে বাকি যে অন্যান্য স্টেপগুলো করার জন্য এরা কি করছে, দেখো সিআই জিনকে এরা অ্যাক্টিভেশন কিন্তু করছে না, তো কিন্তু এই যে পরবর্তীকালে যে প্রোটিন যে কোড প্রোটিন এবং লাইসোজাইম এনজাইমগুলো সেইগুলো কিন্তু তৈরি কিন্তু হবে না। এর ফলে ভাইরাসকে বেষ্টন করে প্রোটিন আবরণী কিন্তু তৈরি হতে পারবে না। ঠিক আছে, এখন এই সিআই জিন যদি এদের শরীরে ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এইসব প্রোটিন কোড বা লাইসোজাইম এনজাইমস কিন্তু তৈরি কিন্তু করতে পারবে না, যার ফলে ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণী যে থাকে সেটা কিন্তু তৈরি হবে না। তাহলে নিউক্লিয়াস উৎসেচক, এই যে নিউক্লিয়াস উৎসেচক বললাম, সেই নিউক্লিয়াস উৎসেচক ব্যাকটেরিয়াল ডিএনএ কে একটি স্থানে কিন্তু ফার্স্ট কি করে দেয়, কাট কিন্তু করে দেয়। কাট করার পর দেখো আইএনটি জিনের প্রভাবে ইন্টিগ্রেজ উৎসেচক উৎপন্ন হয়, যা একটি ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ এর অণুর সঙ্গে সংযুক্তি কিন্তু করে থাকে। ঠিক আছে, কি দেখতে পাচ্ছি যে আইএনটি জিন, এই আইএনটি জিন যদি কাজ করে একে বলা হয় ইন্টিগ্রেটেড উৎসেচক। এই ইন্টিগ্রেটেড উৎসেচক কি করছে, দেখো ভাইরাসের ডিএনএ এর সাথে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে কি করে দিচ্ছে, সংযুক্তিকরণ কিন্তু করছে। সংযুক্তিকরণ করার জন্য এদের এই আইএনটি জিন কিন্তু সক্রিয়করণ কিন্তু হবে। এবার দেখো ব্যাকটেরিয়াল ডিএনএ এর সঙ্গে যখন এই ভাইরাস ডিএনএ তে সংযুক্তি হয়ে গেল একে বলা হয় প্রোফাজ। তোমাদের দেখো বহুবার এই কোশ্চেন এসে প্রোফাজ কাকে বলে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু এইটা। ঠিক আছে, এবার দেখো যেই ডিএনএ ফিট হয়ে গেল এবার আমাদের রেপ্লিকেশন হয়ে গেল। রেপ্লিকেশন হয়ে গেল, রেপ্লিকেশন যে হয়ে গেল তখন দেখো ইন্ডাকশন প্রসেস। এই ইন্ডাকশন প্রসেসে কি করছে, দেখো কোনো এক অজ্ঞাত কারণে বা এক্স রশ্মি এবং আল্ট্রাভায়োলেট রশ্মি বা বিভিন্ন রাসায়নিক মিউটেশনের প্রভাবে ব্যাকটেরিয়াল ডিএনএ তে কিছু পরিবর্তন দেখা যায়। মানে ফার্স্ট এটা কি করছে, দেখো এখন এই ইন্ডাকশন প্রসেস করার জন্য বিজ্ঞানীরা কি করছে না, এরা এক্স রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা বিভিন্ন ধরনের মিউটেশনের প্রভাবে এরা কি করছে, ডিএনএ এই যে ব্যাকটেরিয়ার ডিএনএ তে কি করছে, এরা মিউটেশন ঘটিয়েছে। মানে এখানকার যে নিউক্লিওটাইড গুলো আছে সেই নিউক্লিওটাইডকে কিছুটা একটু চেঞ্জ করছে। এর ফলে র্যাকে প্রোটিন যা ভাইরাস ও ব্যাকটেরিয়া অণুর এই যে রিকম্বিনেশন অর্থাৎ এই যে সংযুক্তিকরণ করছিল সেই সংযুক্তিকরণ ঘটায় তা রূপান্তরিত হয়ে বিশেষ প্রোটিয়েজ উৎসেচক সৃষ্টি কিন্তু করে। দেখো এদের কি করছে, দেখো র্যাক এ বলে একটা প্রোটিন আছে, সেই র্যাক এ প্রোটিন কি করছে, দেখো ভাইরাস এবং ব্যাকটেরিয়াল ডিএনএ কে ফিট করে দিয়ে এখানে রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু তৈরি করছে এবং রিকম্বিনেন্ট ডিএনএ তে যেই রূপান্তরিত হয়ে গেল সেই বিশেষ প্রোটিয়েজ উৎসেচক কিন্তু সৃষ্টি হয়। প্রোটিয়েজ উৎসেচক কি করবে, এই যে প্রোটিন আবরণীকে ভেঙে ফেলে। এবার দেখো এই উৎসেচক ল্যামডা রিপ্রেসরকে বিনষ্ট কিন্তু করে থাকে। এই যে দেখো প্রোটিয়েজ উৎসেচকটা কি করছে, ল্যামডা রিপ্রেসরকে বিনষ্ট কিন্তু করছে। এই সময় এক্সোসাইনেস নামক একটি উৎসেচকের প্রভাবে ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে ভাইরাল ডিএনএ কর্তৃক ল্যামডা রিপ্রেসর না থাকায় এটি লাইটিক চক্রে কিন্তু প্রবেশ করে। দেখো এই সাইকেলটা কখন লাইটিক চক্রে প্রবেশ করবে, লাইসোজেনিক সাইকেলটা এই যে এখানে কিন্তু লিখে দেওয়া যে এক্সোসাইজিনেস নামক একটি উৎসেচক আছে। এই এক্সোসাইজিনেস উৎসেচকটি ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে ভাইরাল ডিএনএ কর্তৃক
যে জিনটা থাকছে সেই জিনটা এখান থেকে ফার্স্ট কেটে গেল, কেটে যাওয়ার পর এই যে জিন এটা কি করছে, লাইসোজেনিক চক্র কিন্তু চালাতে শুরু করছে, মানে লাইসোজেনিক না, লাইটিক সাইকেল। দেখো ফার্স্ট লাইসোজেনিক সাইকেল হবে, দেন লাইটিক চক্র কিন্তু হবে। মানে এই লাইটিক চক্র করতে গেলে দেখো এখানে যে হাইব্রিড যে ডিএনএটা তৈরি হলো, সেই হাইব্রিড ডিএনএটা দেখো এক্সোসাইনেজ এনজাইম দিয়ে কেটে দিল, কেটে দেওয়ার পরে এই যে ডিএনএটা হলো, এই ডিএনএটা এবার কি করছে, লাইটিক চক্রে কিন্তু চালাচ্ছে, ঠিক আছে। এবার এই চক্র কর্তৃক ভাইরাল ডিএনএ অণুগুলো ডিএনএ প্রতিলিপিকরণ এবং প্রোটিন আবরণী এবং ক্যাপসুল কিন্তু তৈরি করছে, যেটা আগেই আমরা আলোচনা করলাম। এবং তারপরে অ্যাট এ টাইম কি করছে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ব্যাকটেরিয়া শরীর থেকে তারা লাইসিস প্রসেসে কিন্তু বিদীর্ণ কিন্তু হচ্ছে। এইভাবেই কিন্তু তারা কিন্তু একটা কমপ্লিট লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেল কিন্তু করে থাকে। এবার দেখো তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন দেয় ব্যাকটেরিয়াল প্রজনন পদ্ধতি, তাহলে কিন্তু তোমাদের কিন্তু লাইটিক এবং লাইসোজেনিক উভয় চক্রে কিন্তু লিখতে হবে। আর যদি লাইটিক অথবা লাইসিক ইন্ডিভিজুয়াল দেয়, তাহলে কিন্তু তোমাকে কিন্তু এইভাবে আলাদা আলাদা করে এক্সপ্লানেশন দিতে হবে। এবার দেখো পরীক্ষা হয়তো আসতে পারে লাইটিক এবং লাইসোজেনিক চক্রের পার্থক্য, সেটাও কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দিলাম, তোমরা এগুলো বাড়ি থেকে একটু পড়ে নেওয়া, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো আগের বছরেই কিন্তু কোশ্চেন এসেছিল, এই কোশ্চেনটা কিন্তু আগের বছরেই কিন্তু এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরও কিন্তু আসবে। লাইটিক এবং লাইসোজেনিক সাইকেলের পার্থক্য লেখো, 3 মার্কসে কিন্তু কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে তোমাদের, ঠিক আছে। এবার দেখো ভাইরাসের অর্থনৈতিক ভূমিকা এবং রোগ সৃষ্টিকারীর ভূমিকা। দেখো আমি বলেছি যে এইবারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যা পড়া আছে না কেন, কারণ না কারোর একটি অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ ইকোনমিক্যাল ইম্পর্টেন্স কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। সুতরাং সব কটাই কিন্তু পড়তে হবে, ভাইরাস যদি পড়ি ভাইরাস পড়তে হবে, ব্যাকটেরিয়া যদি পড়ি ব্যাকটেরিয়া কিন্তু আমরা পড়তে হবে। তাহলে এখন যেহেতু আমাদের ভাইরোলজির আজকে লাস্ট পার্ট আমরা আলোচনা করছি, তাহলে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখব। ভাইরাসের দেখো অর্থনৈতিক গুরুত্ব উপকারী এবং অপকারী ভূমিকা উভয়ই কিন্তু আছে। ফার্স্ট আমরা অপকারী যদি দিক দেখে থাকে, ভাইরাস কিন্তু অব্লিগেটরি প্যারাসাইট হিসেবে কিন্তু বলা হয় থাকে। আমরা কিন্তু ফার্স্ট ক্লাসেই আমরা কিন্তু বলেছিলাম যে ভাইরাসকে কেন অব্লিগেটরি প্যারাসাইট, অব্লিগেটরি মানে হচ্ছে কি বাধ্যতামূলক, কারণ একে রিপ্রোডাকশন করার জন্য কার দরকার, হোস্ট বডির কিন্তু দরকার। কারণ আমরা জানি ভাইরাসের লাইফ সাইকেলে কিন্তু দুটো ফর্ম দেখতে পাই, একটা হচ্ছে জীবজ ফর্ম এবং আর একটা হচ্ছে জড় ফর্ম। এখন জড় কখন হয়, এরা যখন নর্মাল এনভায়রনমেন্টে যেখানে বেড়ায় সেটা হচ্ছে এরা কিন্তু অ্যাবায়োটিক অর্থাৎ জড় ফর্ম কিন্তু করে থাকে। এইবার যখন এরা হোস্টের শরীরের ভিতরে প্রবেশ করে ভাইরাসরা, তখন কিন্তু তারা জীবজ অর্থাৎ লাইফ ফর্ম কিন্তু করে থাকে। সেইখানে ভাইরাসকে জীবজ ফর্ম করার জন্য এর কিন্তু হোস্ট বডি অত্যাবশ্যক, এবং এই অত্যাবশ্যক হওয়ার কারণে ভাইরাসকে কি বলা হয়, অব্লিগেটরি প্যারাসাইট বা বাধ্যতামূলক পরজীবী কিন্তু বলা হয় থাকে। সে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ উভয় কোষের জন্য কিন্তু এর হোস্ট বডির কিন্তু প্রয়োজন। এবার দেখো উদ্ভিদের রোগ সৃষ্টিকারী যেসব ভাইরাস, দেখো উদ্ভিদ যেসব ভাইরাস উদ্ভিদের রোগ সৃষ্টি করছে, ফার্স্ট দেখো টোবাকো মোজাইক ভাইরাস, যেটা প্লান্টস গাছে কি করছে, মোজাইক রোগ তৈরি করছে। এই মোজাইক রোগের ফলে কি হয়, ক্লোরোফিল নষ্ট হয়, তামাক গাছের যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল নষ্ট হয়ে গিয়ে হালকা এবং গাঢ় সবুজ বর্ণের ছোপ ছোপ কিন্তু দাগ কিন্তু আমরা দেখে থাকি। এবার দেখো আলুর লিফ রোল ভাইরাস, এই রোগ গাছের বৃদ্ধি ব্যাহত করে থাকে, পাতার কিনারায় বরাবর গুটিয়ে কিন্তু যায়, যারা দেখো আলু চাষ, শীতকালে আলু চাষ যখন হয় তখন কিন্তু আমরা দেখে থাকি। এছাড়াও দেখো টমেটো ও টোবাকো পত্র কুঞ্চনকারী ভাইরাস, এই ভাইরাসগুলি কি করছে, দেখো গাছের হ্রাস কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু হ্রাস কিন্তু করে দেয় এবং শিরার অঞ্চলে ক্লোরোফিলকে বিনষ্ট কিন্তু করে দেয়। তারপর দেখো কলার ভাইরাস, এই কলার ভাইরাস কি বলছে, দেখো এই ভাইরাস পাতাগুলি ছন্দ কাণ্ডের অগ্রভাগে পত্রবৃন্তে কিন্তু বৃদ্ধি হয় না, অর্থাৎ গাছ খর্বকার হয় এবং পাতার উপরের দিকে কিন্তু গুটে যায়। এই দেখো এই কলার ভাইরাস যদি অ্যাটাক করে থাকে গাছের কিন্তু বৃদ্ধি কিন্তু ব্যাহত হয় এবং যার ফলে দেখো যে গাছের কিন্তু গ্রো কিন্তু হয় না। এছাড়াও দেখো আরেকটি ভাইরাস যার নাম টুংরো ভাইরাস, যেটা আমরা ধান গাছে দেখে থাকি। ধান গাছে দেখবা এই যে সাদা সাদা কালারের এক ধরনের ছোপ ছোপ এবং হলুদ হলুদ কালারের ছোপ ছোপ আমরা একটা রোগ দেখে থাকি, তাকে বলা হয় টুংরো ভাইরাস বা টুংরো রোগ কিন্তু আমরা বলে থাকি। এবার দেখো মানব এবং প্রাণীতে ভাইরাস, দেখো বিভিন্ন ধরনের রোগ আমরা যেরকম দেখো HIV ভাইরাস, আমাদের জানি HIV ভাইরাসের পুরো কথা কি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস কিন্তু এই এইডস রোগ তৈরি করে থাকে, যার পুরো কথা কি, অ্যাকিউরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই ফুল ফর্ম কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে।
এছাড়া দেখো হেপাটাইটিস ভাইরাস, পক্স ভাইরাস যারা বসন্ত রোগ তৈরি করছে, ঠিক আছে, এরকম বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস যা সর্দি কাশি কিন্তু তৈরি করে থাকে, ঠিক আছে। এছাড়া দেখো অনেক অনেক ভাইরাস যা ক্যান্সার সৃষ্টিও কিন্তু করতে পারে, যেরকম দেখো অঙ্কো ভাইরাস যা ক্যান্সার রোগ কিন্তু করে থাকে, ঠিক আছে। যেরকম দেখো HMPV-16 অর্থাৎ হিউম্যান পোলিওমা ভাইরাস যা সার্ভাইকাল ক্যান্সার কিন্তু করে থাকে। এটা কিন্তু মেয়েদের কিন্তু বেশি দেখতে পায়, যে মেয়েদের কিন্তু সার্ভিক্স রিজনে এই যে HMPV ভাইরাস হয়, যা কিন্তু সার্ভিকাল অর্থাৎ ইউটেরিয়ান অঞ্চলে কিন্তু ক্যান্সার কিন্তু তৈরি করে থাকে, ঠিক আছে। এছাড়া দেখো টি সেল লিউকোমিয়া ভাইরাস, হিউম্যান টি সেল লিউকোমিয়া ভাইরাস যা লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার কিন্তু সৃষ্টিতে সাহায্য করে থাকে। এবার দেখো উপকারী দিক থেকে দেখো জিনগত গবেষণার কাজে কিন্তু কাজে লাগছে। দেখো ভাইরাসের জিনোমের ভিতরে আমরা জানি গবেষণার জন্য একটা বিরাট হাতিয়ার কিন্তু থাকে, এবং এদের জিনের ভিতরে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম কিন্তু থাকে, যার সাহায্যে তারা কিন্তু অনেক ধরনের প্রসেস কিন্তু কাজে লাগায়। এছাড়া দেখো ভাইরাসের এই যে জিনেটিক ম্যাটেরিয়ালস থেকে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিনও উৎপাদন কিন্তু করা হয়েছে। এছাড়া দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগ দমনে কিন্তু ভাইরাসের ভূমিকা অনস্বীকার্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেখানেও কিন্তু ভাইরাসের এই জেনেটিক ম্যাটেরিয়ালস দেখো RDT প্রস্তুতিতে অর্থাৎ রিকম্বিন্যান্ট DNA টেকনোলজিতে কিন্তু এই ভাইরাসকে কিন্তু কাজে লাগানো। এছাড়া দেখো অনেক অনেক ভাইরাস পতঙ্গ নাশক হিসেবে কিন্তু কাজ করে থাকে। এদের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ভাইরোলজি কিন্তু এই কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার হলো সবার? অরিজিৎ এবং আশফিয়া ক্লিয়ার হলো তাহলে? এইবার দেখো এখান থেকে বিগত বছরে যে কোশ্চেন গুলো এসেছে সেইগুলো আমরা একটু দেখি। এই যে দেখো ভাইরাসের সংজ্ঞা, আমরা জানি যে ভাইরাস কিন্তু দুটো উপাদানই থাকে, একটা প্রোটিন উপাদান থাকে আর একটা চেতে নিউক্লিক অ্যাসিড উপাদান থাকে। যারা এনভায়রনমেন্টে থাকলে কি হয়, এরা জড় আকার ধারণ করে, এবং হোস্টের বডির গেলে তখন কিন্তু জীবজ আকার ধারণ করে থাকে। এবং এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি হয়, ইলেকট্রনিক আণুবীক্ষণিক যন্ত্র কিন্তু ইলেকট্রনিক আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে কিন্তু এদেরকে আমরা অবজার্ভ করে থাকি। এবার দেখো ভাইরাস প্রথম আবিষ্কার করেছিল কি, এই যে আইভেনস্কি কত সালে, 1892 সালে। ক্যাপসোমিয়ার কি, এই যে আমরা জানি যে এই যে RNA বা DNA কে ঘিরে যে ক্যাপসিড থাকে, সেই ক্যাপসিড এরকম একত্রিত ভাবে যে অঞ্চল তৈরি করে থাকে তাকে ক্যাপসোমিয়ার। এই একটু আগে প্রোফাজের ডেফিনেশন আমরা বললাম। ব্যাকটেরিওফাজ কি সেটাও কিন্তু আমরা একটু আগেই বললাম। তারপর দেখো ব্যাকটেরিওফাজ আক্রমণের পর এই যে বিদীর্ণ করে তাকে কি বলা হয়, লাইসিস প্রসেস কিন্তু আমরা বলা হয়। ভেরিয়ন কি, আমাদের জানি ভাইরাসের স্মলেস্ট ইউনিটকে কিন্তু ভেরিয়ন কিন্তু বলা হয়। একটি উপকারী ভাইরাস এবং একটি অপকারী ভাইরাসের নাম, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1 নম্বরে কিন্তু কোশ্চেন দেবে, 1 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে এই কোশ্চেনটা। ভাইরাসের জীবজড়ের বৈশিষ্ট্য কিন্তু এখানে দেওয়া আছে। ভাইরাসের গঠনের উপাদানগুলির নাম দেখো, এই যে ক্যাপসিড হচ্ছে প্রোটিনের আবরক, এবং জেনেটিক ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আভ্যন্তরীণ এদের আবরক কিন্তু থাকে। ভাইরাসের দেখো লাইটিক চক্রের দশাগুলির নাম দিয়েছে। দেখো ফার্স্ট আছে ইনফেক্টেড দশা, দেন দেখো সুপ্ত দশা, দেন অঙ্গ উৎপাদন দশা, দেন অলা একত্রীকরণ দশা এবং পূর্ণাপ্তি দশা কিন্তু দিয়েছে। ভাইরাসের দুটি ধর্ম, টোবাকো মোজাইক ভাইরাসের বৈশিষ্ট্য, HIV ভাইরাস বলতে কি বোঝো, এবং 3টি পতঙ্গনাশক ভাইরাসের নাম কিন্তু এখানে পড়তে হবে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পতঙ্গনাশক ভাইরাস কি, যেরকম দেখো আলফা ক্যাটারপিলাই অর্থাৎ NPV ভাইরাস কিন্তু বলা হয়। GIV ভাইরাস দেখো ক্যাবেজ ওয়ার্ম, পাইনস সাপ্লাই PNB একটি ভাইরাস, ঠিক আছে। এই ভাইরাসগুলি পতঙ্গ এবং বিভিন্ন ধরনের কীটনাশক থেকে কিন্তু দমন কিন্তু করে থাকে। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন্স। তাহলে আমাদের এই হচ্ছে ভাইরোলজি কমপ্লিট। ভাইরোলজি থেকে মিনিমাম 5 নম্বর কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমরা পেয়ে যাবে কমন, যা আমি পড়িয়েছি। আর এই নোটস গুলো ভালো করে পড়বে, দেখবা তোমরা 5 নম্বর কিন্তু 100% পেয়ে যাওয়া। এবং আমরা নেক্সট ক্লাস ব্যাকটেরিওলজি কিন্তু আমরা পড়ব, ব্যাকটেরিয়া নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, কোনো জায়গায় অসুবিধা নেই তো তোমাদের? ঠিক আছে, নোটসটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। চলো টাটা, বাই বাই।